দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে গেল কয়েকদিন ধরে ময়মনসিংহে জেলা ও বৃহত্তর এলাকার নেতাকর্মীদের মধ্যে উৎসব ও উদ্দীপনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সকাল থেকে মিছিল স্লোগান নিয়ে জড়ো হন লাখো মানুষ। বেলা ২:৩০টার দিকে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলে সমাবেশস্থলে প্রবেশ করছেন। মাঠ জুড়ে স্লোগান, দলীয় পতাকা ও ব্যানার ফেস্টুনে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সার্কিট হাউস মাঠ ও আশপাশে কয়েক স্তরে নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ ও র্যাবের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং ময়মনসিংহ বিভাগের আমার যে আসনে বিএনপি মনোনীত প্রার্থী 18 জনেও একজন নারী হিসেবে নারী সমাজ তাকিয়ে আছে এবং তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে সকল তরুণ সমাজ আমার সাথে আছে ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশের মানুষ এর সকল আসনের প্রার্থীকে বিজয়ী করবে এবং ময়মনসিংহ বিভাগের আমার যে আসনে বিএনপি মনোনীত প্রার্থী 18 জনেও একজন নারী হিসেবে নারী সমাজ তাকিয়ে আছে এবং তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে সকল তরুণ সমাজ আমার সাথে আছে ইনশাআল্লাহ। জামায়াত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দক্ষিণাঞ্চল সফরে অংশ হিসেবে সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। এর আগে যশোরের জনসভায় জামায়াত আমির বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের লজ্জিত করতে চায় না 11 দল। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে সম্মানের কাজ দিতে চায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে খুলনা বিভাগের সফরের অংশ হিসেবে যশোর জনসভায় ভাষণ দেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে যোগ দেন আশেপাশের অঞ্চলের লাখো নেতাকর্মী। এ সময় জামাত আমির বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশে আর কোনো স্বৈরাচারী শাসন, দলীয় চাঁদাবাজি বা জনসম্পদে হাত দেওয়ার সুযোগ থাকবে না। সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। তিনি ঘোষণা করেন, সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় পোশাক ও রীতি পালন করতে পারে, সেই স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, উঠে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যশোর সফর শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, জামাত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করে তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবে, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করবে। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না, শাসন হবে জনগণের শাসন। সাতক্ষীরা সফর শেষে খুলনা যান জামাত আমির। দীর্ঘ 2 দশক পর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামাত আমির। তামান্না সাদিকা, মাই টিভি। সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, 31 জানুয়ারি সকাল 10:30টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে।
এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। দিন যত গড়াচ্ছে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রংপুর থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর অঞ্চলে নির্বাচনী প্রচারণা ও আমেজ কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বদরগঞ্জ, এটি রংপুর 2 আসন। এই আসনে আসলে আমরা যে দেখেছি যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে যে প্রচারণা সেটি কিন্তু একেবারেই তুঙ্গে উঠেছে। যেহেতু নির্বাচনের যে আর কটা দিন রয়েছে, এ কারণে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বদরগঞ্জে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী রয়েছে নেরিয়াম আজহারুল ইসলাম, তিনি কিন্তু সেখানে নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলছেন। তিনি কিন্তু নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে মূলত বদরগঞ্জের যারা ভোটার এবং কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি আজকে যে নির্বাচনী অর্থাৎ যে একটা মিছিল তিনি কিন্তু সেটি করবেন। সেই কারণে কিন্তু তিনি আসলে এই মাঠে উপস্থিত হয়ে তিনি সেখানে কথা বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে। আগামী নির্বাচনে আসলে তিনি যে তার নির্বাচনী এলাকার জন্য যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তিনি দিচ্ছেন। এবং এই অঞ্চলে আমরা মনে করি যে এই রংপুর 2 আসনে সেখানে 5 জন প্রার্থী কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে আমরা বলি যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে এখানে জামাত ইসলামী এবং বিএনপি থেকে এবং বিশেষ করে জাতীয় পার্টি থেকে আনিসুর মন্ডল, অর্থাৎ ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আজকে নির্বাচনী প্রচারণা হিসেবে যে আমরা একটু লাইভে আছি, আমরা একটু জানতে চাই যে আজকে নির্বাচনী প্রচারণায় জনগণের উদ্দেশ্যে কি ধরনের এই যে আজকে প্রচারণার অংশ হিসাবে আসলে আজকে কি ধরনের আমরা লাইভে আছি, আমরা একটু আপনার সাথে যুক্ত হতে চাই যে আমরা যুক্ত হয়েছি আপনার সাথে যে আমরা একটু লাইভে আপনার সাথে কথা বলতে চাই যে এই বদরগঞ্জের মানুষের জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, আসলে কেমন বার্তা দিতে চান? এই অঞ্চলটা তো দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আপনি তো এখানে অনেকগুলো কথা বললেন নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে, আসলে আগামীর এই বদরগঞ্জকে কেমন দেখতে চান? আগামী বদরগঞ্জ শুধু না, আমরা যদি বাংলাদেশের দায়িত্ব পাই আমরা প্রথমে বৈষম্য দূর করব ইনশাল্লাহ। উত্তরবঙ্গের মধ্যে রংপুর দিনাজপুর অঞ্চল সবচেয়ে বৈষম্যের শিকার এবং যুবশক্তি কাজে লাগানো হচ্ছে না। এখানে কোনো রিক্রুটিং এজেন্সি নাই, যার কারণে আমাদের যুবকরা বিদেশে চাকরি পেতে পারে, তারা বঞ্চিত হচ্ছে। আমরা সেটা দূর করার চেষ্টা করব। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, মাদকাসক্তি থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করব। এখানে শিল্প কারখানা গড়ে তুলব। এই এলাকা কৃষি নির্ভর, আমরা কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলবো যাতে করে আমাদের বেকার যুবকরা চাকরি পেতে পারে। তাদেরকে প্রশিক্ষণ দেবো যাতে করে প্রশিক্ষিত হয়ে বিদেশে চাকরি করতে পারে, তাই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই যে এখানে প্রচারণায় কোনো বাধা বিঘ্ন, অনেক জায়গায় কিন্তু প্রার্থীদের উপরে হামলার ঘটনাও ঘটছে, এখানে আসলে কেমন পরিস্থিতি দেখছেন? এখানে প্রার্থীর উপর হামলা হয়নি, আমার কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে। তারা ভয় দেখাচ্ছে যে আমরা এই ক্ষমতায় যাব, উনি এমপি হলে কিছুই করতে পারবে না, এই যে ভয় দেখাচ্ছে। আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ করেছি, প্রশাসনকে বলেছি এবং কর্মীদেরকে আমি আহ্বান জানাচ্ছি সকল ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে 12 এপ্রিল নির্বাচনের সকালে হাজির হয়ে যথাযথভাবে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন। সমস্ত দায়িত্ব যারা অন্যায় করবে তারাই বহন করবে, প্রশাসন সেই ব্যাপারে ভূমিকা পালন করবে, আমি আশা ব্যক্ত করি। এই যে প্রচারণায় নেমেছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছে এই প্রচারণায়? আমি ভোটারদের সাড়ায় আবেগ আপ্লুত, এরকম সাড়া আমি জীবনে পাইনি। নারী পুরুষ নির্বিশেষে জীবনে সাড়া দিয়েছে। তার আজকে শুধু যুবকদের আজকে এই প্রোগ্রাম দেখে আমি বুঝতে পারবো যে কি সাড়া পেয়েছে। তাদের সাড়াতে আবেগ আপ্লুত এবং এই সাড়া অব্যাহত থাকলে আগামী 12 তারিখে নির্বাচনে
আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। এখানে আমরা জেনেছি যে বিএনপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, আসলে কার সাথে মূলত যে এই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আপনার সাথে? আমি তো মনে করি কারোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে না। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন তিনি যদি বলার চেষ্টা করছেন যে এই নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীর এই র্যালিতে যোগদান করবেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে অনেক নেতাকর্মী তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি কিন্তু আসলে র্যালিতে যোগদান করবেন এবং তারপরে যে নির্বাচনী পথসভা রয়েছে সেই নির্বাচনী পথসভায় কিন্তু তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এবং সাবরিনা, সব মিলে যদি বলি যে এই অঞ্চলের মানুষ মুখিয়ে রয়েছে যে আগামী 12 তারিখ তাদের যে যারা পছন্দের প্রার্থী রয়েছে, বিশেষ করে তিনি যেটি বলছিলেন এবং এই এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যদি আগামীতে মানুষ দাড়িপাল্লায় ভোটে নির্বাচিত করে, দাড়িপাল্লার ভোট দিয়ে যদি আসলে নির্বাচিত করে, তাহলে এই অঞ্চলের মানুষের জন্য যে ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করবেন সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং বিশেষ করে তিনি যেটি বলছেন যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা না দিলেও তাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তিনি করলেন। এই ছিল সাবিনা, রংপুরের বদরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারা পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তিনি বলেন ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। সোমবার লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকুলি প্রতীকে ভোট চান। সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারি। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সহ অন্যান্যরা। যারা শহীদ হয়েছে তাদের কথা ভাবুন, শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা ভাবুন। এই সকল ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা ভেবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একসাথে মাহবুব আলম ভাইয়ের জন্য কাজ করে তাকে জিতিয়ে আনুন ইনশাল্লাহ। মাহবুব আলম ভাই, নাজমুল হাসান ভাই, আমরা কোনো ভেদাভেদ এই রামগঞ্জে রাখবো না। আমরা 11 দলের পক্ষ থেকে এই রামগঞ্জ আসনটি উপহার দিব। আমরা 11 দলের পক্ষ থেকে রামগঞ্জের এই আসনটি বিজয় লাভ করে সংসদে নিয়ে আসবো। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ। মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আজ শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় 25 জানুয়ারি। মামলাটিতে শহীদ আবু সাইদের পিতা, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সহ 25 জন সাক্ষীর সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগ শাসনামলের র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে সেনা কর্মকর্তাদের আইনজীবীর করা আবেদন খারিজ করে দেয়া হয়। একই ট্রাইব্যুনালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দি গ্রহণ করা হয়। উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়ার কারণ নেই। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশে তাদের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারাগারে পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হবে। এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ
মোতাহের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল, কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন, কর্নেল মেসবাউল আলম সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান সহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরে আমন্ত্রিত অতিথিরা গেল 14 সেপ্টেম্বর হওয়া এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে 866 জন কারারক্ষী ও মহিলা রক্ষাকারী অংশগ্রহণ করেন। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে স্পষ্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদনে শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশনদের দাবি ছিল, সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে আন্তঃসরকারের মেয়াদ মাত্র সীমিত সময়ের হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না। 13 বছর ধরে সরকারি কর্মচারীদের স্বভাবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত, ওরা তো যে কোনো ইয়ে করতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সভাসঙ্গী হিসেবে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে সেখানে। ইউসুফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইউসুফ, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন যাচ্ছেন ময়মনসিংহে, সেখানে আমাদের সফর সঙ্গী ইউসুফ আলী তার সঙ্গে আছেন। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইউসুফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, তারেক রহমান এই মুহূর্তে কোথায় আছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ সাবরিনা আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে আজ বিকেলে। যদিও দুপুর 2:30 থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা এসে এই সার্কিট হাউস মাঠে জড়ো হয়েছে। আজকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এটি নির্বাচনী সমাবেশ, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বিভাগীয় শহরগুলোতে সফর করছেন এবং সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। আজকে তৃতীয় দফায় তার সফর প্রথমটি অনুষ্ঠিত হয়েছে পূর্ণভূমি খ্যাত সিলেটে, এবং সিলেট থেকে আসার পথে তিনি বেশ কয়েকটি জেলায় পথসভায় বক্তব্য রেখেছেন। এরপর যেটি হয়েছে সেটি বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে, সেখানেও ঠিক একই অবস্থা, যে আসার পথে যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তিনি বক্তব্য রেখেছেন। আজকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরে যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিও ঠিক আগের মতো ধারাবাহিকতা রক্ষা করে প্রথমে ময়মনসিংহ এবং পরে গাজীপুর এবং সবশেষ উত্তরায় একটি সমাবেশে যোগ দেবেন, তারপর তিনি নিজ বাসভবনে ফিরবেন। আজকে এই ময়মনসিংহের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগের যে কয়টি জেলা রয়েছে, জামালপুর, নেত্রকোনা, শেরপুর
এবং ময়মনসিংহ এই চারটি জেলার নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেহেতু বিএনপি চেয়ারম্যান গত প্রায় 1.5 যুগ সময় দেশের বাইরে অবস্থান করেছেন রাজনৈতিক কারণে, তাই তাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। যদিও তাদের প্রিয় নেতাকে তারা ভার্চুয়ালি কিংবা টেলিভিশনের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখেছেন, কিন্তু সরাসরি দেখবেন এই জন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তাদের এই যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা এসে এখানে সকাল থেকেই জড়ো হয়েছেন বিভিন্ন জেলার নারী এবং পুরুষরা। ইতিমধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়ে গেছে। সমাবেশে জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অর্থাৎ জেলা বলতে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর এই 4টি জেলার আয়োজনে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমি যদি আপনাকে একটু নাম উল্লেখ করে বলতে চাই তাহলে এখানে 4টি জেলাতে যেসব নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং একের পর এক বক্তব্য দিচ্ছেন। এছাড়া জেলা এবং উপজেলা যেসব শীর্ষ নেতারা রয়েছে তারা এখানে যোগ দিয়েছেন। এর মধ্যে আমি যদি নামগুলো উল্লেখ করতে চাই তাহলে এখানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তারপর রয়েছেন জনাব রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ডাক্তার মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবুল, মোতাহার হোসেন তালুকদার, মোতার ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শামীম তালুকদার, সানসিলা জেব্রিং প্রিয়াঙ্কা যিনি শেরপুর এক সদর থেকে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন মাহমুদুল হক রুবেল, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডাক্তার আনোয়ারুল হক, জনাব আবু তাহের তালুকদার, রফিকুল ইসলাম হেলালি, সুলতান মাহমুদ বাবু, আক্তারুল আলম ফারুক, লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, ইয়াসিন খান চৌধুরী, মুস্তাফিজুর রহমান বাবুল এবং ফাহিম চৌধুরী। এছাড়া আরো বেশ কিছু কেন্দ্রীয় নেতা রয়েছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, রকিবুল ইসলাম রকিব, ডক্টর শামসুজ্জামান মেহেদি, নীলুফার চৌধুরী মুনি, আব্দুল বারি ডেনি, সিরাজুল ইসলাম, আফজাল এইচ খান। এছাড়া আপনার এখানে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতাও অংশগ্রহণ করার কথা রয়েছে। তারেক রহমানের যেহেতু তিনি বিভাগীয় শহরে সমাবেশ করছেন, তার সঙ্গে বেশ কিছু ঢাকা থেকে কেন্দ্রীয় কিছু নেতারা তার সঙ্গে রয়েছেন এবং ময়মনসিংহ বিভাগের যেসব কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটি এই সমাবেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, সেই নির্বাচনে প্রচারণা হিসেবেই এই সমাবেশটি করা হচ্ছে। যদিও তারেক রহমান দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও তিনি সমাবেশে যোগদান করবেন এবং দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি তার চোখে অর্থাৎ রাস্তার দুপাশে যেতে তার চোখে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি নোট করে নিচ্ছেন এবং সেই সমস্যাগুলো তিনি জনসমাবেশে তুলে ধরছেন এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দিচ্ছেন। তিনি যেটি বলছেন যে যদি জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে যেসব সমস্যা রয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্যাগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন। এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া যিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি যেসব কাজ শুরু করে গিয়েছিলেন এবং সময়ের অভাবে শেষ করতে পারেননি সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করবেন। তারপর হলো যে তিনি এখন যদিও তার গাড়ি বহর এখনো ময়মনসিংহে এসে পৌঁছায়নি, তার গাড়ি বহর পৌঁছালে হয়তো আপনাকে তিনি বক্তব্যে কি বলছেন ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে সেই বিষয়টি আমরা স্পষ্ট করে জানাতে পারবো। তবে মূল বিষয় যেটি সেটি আপনাকে নির্দিষ্ট করে বলা যায় যে আজকের এই সমাবেশটি হলো বিএনপির মনোনীত যেসব প্রার্থী রয়েছে কিংবা বিএনপি নেতৃত্বাধীন জোটের যেসব প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয়ী করার জন্য আজকে এখানে অসংখ্য লোক
জড়ো হয়েছেন, তাদের উপস্থিতিতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তাদের দলীয় এবং জোটের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানাবেন। সার্কিট হাউসের এই সমাবেশটিতে তিনি যোগ দিচ্ছেন প্রায় 20 বছর পর। যেহেতু তিনি 17 বছর দেশের বাহিরে ছিলেন, দেশের বাহিরে যাওয়ারও 3 বছর আগে তিনি ময়মনসিংহে এসেছিলেন। 20 বছর পরে তারা নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন, এই জন্য কিন্তু তারা বেশ উদ্দোলিত, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারেক রহমান আসবেন, সমাবেশে যোগ দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারেক রহমান যে সাবলীলভাবে যেসব বক্তব্য রাখেন তার বক্তব্য শ্রবণ করবেন। এটি হচ্ছে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা। এবং আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আজকের এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবেন দলকে সুসংগঠিত করে এবং দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাবেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও যারা সমর্থক বা সদস্য তাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন যে আগামী দিনে গণতন্ত্র সুসংহত করতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সর্বোপরি বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র অর্থাৎ আগামীর যে আকাঙ্ক্ষা অর্থাৎ 2024 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য বিএনপি যে কাজ করে যাবে সেটি তারা তুলে ধরবেন সাধারণ জনগণের কাছে। এছাড়া বিএনপি চেয়ারম্যানের ঘোষিত তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে লন্ডন থেকে পা রাখেন তখন তিনি 300 ফিটে যে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছিল সেই মিলাদ মাহফিলে তিনি একটি ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ থিঙ্ক, অর্থাৎ এই তারেক রহমানের কি থিঙ্ক সেটি কিন্তু তিনি ধীরে ধীরে বিভিন্ন জেলা পর্যায়ে সমাবেশ করে সেখানে তিনি তুলে ধরছেন এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কি চিন্তা করেছেন, কি ভাবনা তার মাথার মধ্যে এসেছে সেটি তিনি দেশবাসীকে ধীরে ধীরে বলছেন এবং সেটির বিষয়ে জনসমর্থন তৈরি করার চেষ্টা করছেন এবং দলীয় নেতা কর্মীরাও তার এই যে থিঙ্ক সেই থিঙ্কটাকে চিন্তা ভাবনাটাকে তারা তৃণমূল পর্যায়ে নিয়ে যাবেন এবং সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যে তিনি আসলে আগামীর বাংলাদেশকে কিভাবে গড়তে চান। যেহেতু তিনি 17 বছর লন্ডনে অবস্থান করেছেন, নিশ্চয়ই তার একটি মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে লন্ডনে অবস্থান করার কারণে। তার বাংলাদেশি যে চিন্তা ভাবনা সেটা থেকে হয়তো ভিন্ন রকম কিছু চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনাটাই হয়তো তিনি এদেশে প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি সম্ভব হলে তার যে থিঙ্ক সেই থিঙ্কটি বাস্তবায়ন করতে হলে তিনি যেটি বলছেন যে বিএনপিকে নির্বাচিত করতে হবে এবং ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলেই হয়তো তার যে থিঙ্ক সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। ধীরে ধীরে তিনি সেটি বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন, সেটি তিনি বিভিন্ন সমাবেশগুলোতে বলেছেন। ধারণা করা হচ্ছে যে আজকেও ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে তিনি তার যে থিঙ্ক সেই থিঙ্কের কিছুটা তিনি এখানে তুলে ধরবেন। এরপর তিনি ময়মনসিংহের সমাবেশ শেষ করে তিনি রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে সমাবেশ করতে যাবেন এবং সেখানেও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং দলের যে থিঙ্ক বা দর্শন সেটি তিনি তুলে ধরার চেষ্টা করবেন। সাবিনা, আসলে এই সমাবেশকে ঘিরে যেমন দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তেমনি সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন যে তারেক রহমান যেহেতু দীর্ঘ প্রায় দেড় যুগ যেহেতু তিনি বাংলাদেশে ছিলেন না সেজন্য তাকে এক নজর দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মাঝে একটা আগ্রহ জাগে। এটি শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মনের মধ্যে এরকম একটি ইচ্ছা জাগে যে কেন্দ্রীয় নেতা আসবে এবং শীর্ষ নেতা আসবে একটি রাজনৈতিক দলের, তাকে এক নজর দেখার জন্য। এটি যেমন একদিকে যেমন তাদের কাছে আনন্দের, অন্যদিকে তারেক রহমান আগামী দিনে দেশবাসীর জন্য কি করবেন সে বিষয়গুলোও কিন্তু অনেকে জানতে আগ্রহ প্রকাশ করেন যে তার বক্তব্যটি কেমন, সেই অর্থাৎ একটি নেতার বক্তব্য
কিন্তু বক্তব্যের উপর নির্ভর করে দেশের মানুষ তাকে আসলে কতটা গ্রহণ করবে কিংবা তার দলকে কতটা সাপোর্ট দেবে কিংবা তার দলের পক্ষে জনমত তৈরিতে তারা কতটা আগ্রহী হবে সেটি কিন্তু দলের শীর্ষ নেতাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণের উপর ডিপেন্ড করে। ধারণা করা হচ্ছে যে দীর্ঘ প্রায় 20 বছর পর তারেক রহমান আসছেন। এই 20 বছরে তারেক রহমান আসলে রাজনীতি নিয়ে কি চিন্তা করেছেন, হয়তো নতুন কিছু চিন্তা করেছেন। সেই নতুন কিছু চিন্তা ভাবনাই ময়মনসিংহবাসী তারেক রহমানের মুখ থেকে শুনতে চান। সেজন্যই হয়তো ওদের আগ্রহে এই নির্বাচনী জনসমাবেশে অপেক্ষা করছেন। তিনি আসবেন, বক্তব্য দেবেন এবং শুনবেন। সেটি শুনে দলীয় নেতাকর্মীরা যেমন বিভিন্ন দিকে দলের কাজ করার জন্য, দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ছুটে যাবেন, তেমনি সাধারণ মানুষের মাঝেও কিন্তু এটি নিয়ে একটি আলোচনা এবং সমালোচনা শুরু হবে যে তারেক রহমান এসেছেন, এই বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যটি ভালো লেগেছে, এই বক্তব্যটি আসলে দেয়া উচিত হয়নি। স্বাভাবিকভাবে রাজনীতি করতে গেলে বিভিন্ন ধরনের বক্তব্য আসবে, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। হয়তো তার সে সকল বক্তব্য হয়তো দেশের সকল সর্বস্তরের মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না, কিন্তু বেশিরভাগগুলোই হয়তো গ্রহণযোগ্য হবে। যখনই বেশিরভাগগুলো গ্রহণযোগ্য হবে তখনই কিন্তু বেশিরভাগ মানুষ সেই দলটিকে সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা, তারা তো নিঃসন্দেহেই দলের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু দেশে যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছেন, 30 থেকে 35% যেসব ভোটার রয়েছেন, তারা কিন্তু একেবারে নিতান্তই সাধারণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তাদের মাঝে কিন্তু দলীয় নেতাকর্মীদের কথাবার্তা, আচার আচরণ, সেটির উপর ডিপেন্ড করে তারা ভোট প্রদান করেন। সেই যে সাধারণ মানুষগুলো রয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, তাদের সমর্থনটা আদায় করার জন্য হয়তো তারেক রহমান তার কৌশলী বক্তব্য রাখবেন, এবং যাতে করে সেই সাধারণ মানুষ তার বক্তব্য শুনে বিএনপি এবং বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার জন্য যাতে তারা আগ্রহী হয়, সেই কৌশলেই হয়তো তারেক রহমান বক্তব্য রাখবেন। তবে দলীয় নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছে, সার্কিট হাউস মাঠে যে বিশাল এই মাঠের মধ্যে বলতে গেলে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এবং এর চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই সড়কগুলোতেও দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। যেহেতু তারেক রহমান এখনো মাঠে এসে পৌঁছাননি, তাই দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, রাস্তায় অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য। রাস্তার দুপাশে তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারেক রহমানের গাড়ি বহর যখনই আসবে তখনই তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগানে মুখরিত করে তুলবেন সার্কিট হাউস মাঠের আশেপাশে যেসব সড়ক এবং সার্কিট হাউস মাঠ যেখানে বিএনপি নির্বাচনী সমাবেশ হচ্ছে। এই মুহূর্তে দলের ময়মনসিংহ বিভাগের যেসব নেতারা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখছেন। এর পাশাপাশি যারা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই 4টি জেলায় যারা বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের ভিশন তুলে ধরছেন যে তারা আগামী দিনে। ধন্যবাদ। 2026 সালে গণভোট সামনে, আশুলিয়াবাসী গণভোটে অংশগ্রহণে আগ্রহী হলেও অনেকের মধ্যে এখনও স্পষ্ট ধারণা ও সচেতনতার ঘাটতি আছে। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। 2026 সালের গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে চলছে আলোচনা। সংবিধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 12টি সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেয়ার এই প্রক্রিয়া নিয়ে আশুলিয়ার ভোটারদের ভাবনা জানতে কথা বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সাথে। গণভোটে ভোটাররা হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে সরাসরি মতামত জানাবেন। তবে এই প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ধারণা ও প্রস্তুতি। সামনে যেগুলো উপস্থাপনা যেগুলো আসছে মোট হচ্ছে 48টা, 11টা যে আমরা দেখছি 11টা দেখে আমাদের মনে হচ্ছে হা ভোট দেওয়া উচিত। সম্পূর্ণগুলো আসলে আমাদের ভালো। ভোট না ভোট আমরা বুঝি না, আমাদের বুঝাই দেয় নাই। কারো কাছে গণভোট নতুন অভিজ্ঞতা, আবার কেউ মনে করছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অনেকে আবার না বুঝে করছে নানা মন্তব্য। সাধারণ লোকজনের বোঝা যাবে যে গণভোট দিলে কতটা ভোটের সংখ্যা আসে। এই ভোটটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তবে অনেক ভোটাররাই বলছেন গণভোট নিয়ে পর্যাপ্ত তথ্য ও সচেতনতামূলক প্রচার এখনো প্রয়োজন। না জেনে না বুঝে কোথায় কিভাবে ভোট দেবেন তারা, সে বিষয়ে তাদের সংশয় এখনো দূর হয়নি। না দিলে কি হবে বা হা দিলে কি হবে,
সেটা আমাদের সরকারই তো আমাদের জনগণকে বোঝাবে। আমাদেরকে বোঝায়া দিত, তাহলে আমরা কোথায় ভোট দেব বুঝতে পারতাম। সুশীল সমাজের মতে গণভোটে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি, তবে ভোটের দিনে এই সচেতনতা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গণভোটে কি কি পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে জনগণের সামনে এখনো পরিষ্কার চিত্র তুলে ধরা হয়নি। গণভোটের মৌলিক বিষয়গুলো কি কি পরিবর্তন আনা হবে, সংবিধানে যদি পরিবর্তন আনা হয় তা মানুষের উপর কি ধরনের প্রভাব পড়বে, সেই বিষয়ে মনে হয় আলোকপাত করা প্রয়োজন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে, গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার মাধ্যমে সর্বস্তরের মানুষকে জানানো হবে হ্যাঁ ভোটের গুরুত্ব। এ লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ভোটের রিকশা। ভোট জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে? রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কখন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন ইতিমধ্যে গণভোট মানেই জনগণের রায়, সেই রায় দিতে আশুলিয়ার ভোটাররা কতটা প্রস্তুত, এটাই এখন মূল প্রশ্ন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত সহ 11 দলের সমাবেশ চলছে, চলে যাচ্ছে সেখানে। শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাঁড়িপাল্লা, আর একটি আসন রূপসা, দিগলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমিরের জামাতের বিবেচনার জন্য পেশ করছি। প্রথম বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষলা, সালাতিয়া, কয়েকটি বিলের জলাবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত 35 বছর ধরে শাক সবজি, মাছ চাষ, ফসল, ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে 60-এর দশকের ওয়াবদা, বাঁধ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা, পাইকগাছা, বটিয়াগাছা, দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি, মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই, চিকিৎসার সংকট। কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল। এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে। বন্ধ মিল কারখানা, খালিশপুর, খুলনা নিউজ প্রিন্ট, হারবোর্ড, পাটকল, চিনিকল, ম্যাস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার। নতুন বাংলাদেশ যদি আমরা আমিরের জামাতের নেতৃত্বে গড়তে পারি, বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সম্মানিত আমিরের জামাত, খুলনায় আপনি জেনে অবাক হবেন, একটা বিভাগীয় শহর, খুলনায় কোনো গ্যাস লাইন নাই। বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে। আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করি আপনার নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজেই যে বিস্মিত হবেন, বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মোংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মোংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে,
কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তা সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনা একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ, এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরে জামাতের কথা শোনার জন্য যা এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন, সেই কারণে আমরা তাকে ফুল দিয়ে গ্রহণ করে নিতে চাই। খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির, খুলনা জেলার সংগ্রামী আমির সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে খুলনাবাসীর পক্ষে আমরা বরণ করে নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের